আসসালামু আলাইকুম। পলিটেকনিক প্রথম পর্বের আজকের ম্যাথ ক্লাসে ফেসবুক লাইভে পাপেল এডুকেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রাকিবুল হাসান রনি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। আর পাপেল এডুকেয়ারের আমাদের একটা ভর্তি প্রোগ্রাম আছে, আমাদের একটা পলিটেকনিক প্রথম পর্ব ম্যাথের একটা প্রোগ্রাম আছে, ম্যাথ এবং ফিজিক্স কেমিস্ট্রি এগুলোর একটা প্রোগ্রাম আছে। তো আপনারা যারা এই ম্যাথ ফিজিক্স এবং রসায়ন কেমিস্ট্রি এগুলোতে যোগ দিতে চান এই আমাদের প্রাইভেট প্রোগ্রামে, তো তারা অবশ্যই আমাদের এই নম্বরে যোগাযোগ করবেন। পাপেল এডুকেয়ারে এই নম্বরে যোগাযোগ করবেন। আমি নাম্বারটা বলে দিচ্ছি 01723474442। তো আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং আমি আপনাদেরকে একটু বলে রাখি, আমি নির্ণায়ক নিয়ে আমাদের পাপেল এডুকেয়ারের ভিডিওতে আপনি সেখানে দুইটা ভিডিও পাবেন আমাদের এই নির্ণায়ক নিয়ে। নির্ণায়কের যে বেসিক আলোচনা ছিল, আমি ওই বেসিক আলোচনা নিয়ে দুইটা ভিডিও করেছিলাম। তো আজকে সেই নির্ণায়কের আমরা এই বেসিক আলোচনাগুলো আবার একটু রিভিউ করব। রিভিউ করার পরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে নির্ণায়কের ধর্ম, যেখান থেকে আমাদের প্রায় নির্ণায়কের আমি বেশিরভাগ আপনারা যদি প্রশ্নগুলো দেখেন তাহলে নির্ণায়কের ধর্ম রিলেটেড কিছু প্রশ্ন এখানে প্রায় এসে থাকে। তারপরে আমরা বিগত সালের যে প্রশ্নগুলো আছে আমরা সেই বিগত সালের প্রশ্নগুলো সলভ করব। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কোনো সমস্যা আছে কিনা, বা আপনারা আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে বা ক্লিয়ার করে বুঝতে পারছেন কিনা সেই সম্পর্কে আপনারা বলবেন। আচ্ছা, তো আমরা প্রথমে একটু আলোচনা করি। আমি বলছিলাম যে নির্ণায়ক কি। বিগত ক্লাসে আপনারা যদি আমার ভিডিওটা দেখেন সেখানে আমি নির্ণায়কের সংজ্ঞাটা দিয়েছিলাম। নির্ণায়কের সংজ্ঞাটা ছিল আমার এরকম ছিল, আমরা কতগুলো উপাদান বা পদকে যদি আমাদের একটা বন্ধনীর ভিতরে সুনির্দিষ্ট নিয়ম মেনে সাজানো হলে আমাদের যে বিন্যাসটা পাওয়া যাবে সেটা ছিল নির্ণায়ক। নির্ণায়কের আপনি উদাহরণ হিসেবে এটা দেখতে পারেন। দেখেন আমি এখানে কিছু উপাদান নিয়েছি 1 2 3 4 5 6 7 8 9। এটা আপনি একটা নির্ণায়ক কল্পনা করতে পারেন, এটা একটা নির্ণায়ক। দেখেন আমি এখানে যে উপাদানগুলো আছে বা যে পদগুলো আছে এগুলোকে আমি সুনির্দিষ্ট নিয়ম মেনে সাজাইছি, তার মানে এটা একটা নির্ণায়ক হয়ে গেছে। আচ্ছা, আমাদের আলোচনা এইদিকে না। নির্ণায়কের উপাদান কাকে বলে, এরকম একটা প্রশ্ন আছে আমাদের। তো নির্ণায়কের উপাদান কাকে বলে? যে সমস্ত পদ বা রাশি নিয়ে একটা নির্ণায়ক গঠিত হয় তাদেরকে আপনি নির্ণায়ক পদ বলতে পারেন। আর এগুলো বলছিলাম আগে, যেটা হচ্ছে নির্ণায়কের সারি, এটা হচ্ছে নির্ণায়কের আমাদের কলাম। আচ্ছা, তো এরপর আমরা অনুরাশি কেমনে বের করে, তারপরে সহগুণক কেমনে বের করে, নির্ণায়কের মান কেমনে বের করে সেগুলো আমরা জানছিলাম। আপনি যদি চান তাহলে সেগুলো আগের ভিডিওতে দেখতে পারেন। এখন আমরা সরাসরি চলে যাব নির্ণায়কের ধর্ম। নির্ণায়কের কি কি ধর্ম আছে, তো আমরা প্রথমে নির্ণায়কের কিছু ধর্ম নিয়ে আলোচনা করি। প্রথমে বলে রাখি, ধরেন আমি এটা একটা নির্ণায়ক লিখি এখানে A B C D, এটা একটা নির্ণায়ক। এটা হচ্ছে দ্বিতীয় ক্রমের নির্ণায়ক, কারণ যেখানে আমি বলছিলাম দুইটা উপাদান, দুইটা সারি, দুইটা কলাম থাকে, সেটাকে আমরা দ্বিতীয় পর্যায়ে নির্ণায়ক বলি। এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের নির্ণায়ক, যে ওইদিকে আলোচনা না যায়। আমরা প্রথম ধর্ম নাম্বার হচ্ছে 1। প্রথম ধর্মতে খেয়াল করেন, 1 নম্বর ধর্মটা কি? 1 নম্বর ধর্মটা হচ্ছে আমি যদি একটা নির্ণায়কের তার যে সারিটা আছে, অর্থাৎ এটা তো সারি, এই সারিটাকে আমি যদি কলামে কনভার্ট করি, কলামে রূপান্তর করি, তাহলে আমাদের নির্ণায়কের মানের কোনো পরিবর্তন ঘটবে না। আপনি দেখেন আমি এটাকে যদি বিস্তার করি তাহলে এইটার সাথে এটা গুণ করতে হবে, তাহলে a আর d গুণ করেন ad মাইনাস b আর c যদি আমরা গুণ করি bc। তারপরে আমি কি করলাম, ধরেন এখানে যে আমাদের সারিটা ছিল ab, এই ab সারিটাকে আমি কলামে কনভার্ট করলাম। ab সারি ছিল, এবার ab আবার কলামে কনভার্ট করেছি। তারপরে এখানে cd ছিল সারি, এটাকে আমরা কলামে কনভার্ট করলাম। তারপর দেখেন এখানে আমি বিস্তার করি, বিস্তার করলে আপনি এটা গুণ করলেন, তাহলে এখানে হবে ad মাইনাস bc। তো আমি বলতে পারি যে এখানে আমি যদি নির্ণায়কের একটা সারিকে কলামে কনভার্ট করি অথবা একটা কলামকে যদি আমি সারিতে কনভার্ট করি, সেই ক্ষেত্রে
আমাদের নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। তার মানে আমি 1 নম্বর ধর্মটা লিখতে পারি AB CD is equal to AB CD, এরকম লেখা যায়। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর ধর্ম, যে আমরা যদি তার সারিটাকে কলামে কনভার্ট করি তাহলে তার মানের কোনো পরিবর্তন হবে না। আশা করি বুঝতে পারছেন। এটা ছিল আমাদের 1 নম্বর ধর্ম। আচ্ছা, এরপরে আমরা আসি 2 নম্বর ধর্মে। আচ্ছা, 2 নম্বর ধর্মটা একটু খেয়াল করি আমরা যদি, তো দেখেন এটা একটা নির্ণায়ক, আমি চিন্তা করি তো 2 নম্বর বিষয়টা খেয়াল করেন, আমি এটাই ধরি একটা নির্ণায়ক। এখন আমরা যদি এই নির্ণায়কের আমরা যদি কলাম অথবা সারি ইন্টারচেঞ্জ করি, একটা সারি অথবা যদি কলাম আমরা ইন্টারচেঞ্জ করি, তাদের জায়গা পরিবর্তন করি, ধরেন এটা আমাদের এখান থেকে আমরা এখানে কনভার্ট করলাম, তাহলে এটা এখানে নিয়ে গেলাম আর এটা এখানে নিয়ে আসলাম, অর্থাৎ এটা কিন্তু আপনার 1 নম্বর কলাম, এটা হচ্ছে 2 নম্বর কলাম। তো আমি কি করলাম, 2 নম্বর কলামটাকে 1 নম্বরে কনভার্ট করলাম আর 1 নম্বরটাকে 2 নম্বরে নিয়ে গেলাম, অর্থাৎ তাদের জায়গাটা আমি ইন্টারচেঞ্জ করলাম। তো খেয়াল করেন আমি যদি করে থাকি তাহলে এরকম হয়ে যাবে B D আর এখানে হবে AC। খেয়াল করেন এখানে যদি আমি বিস্তার করতাম তাহলে এটা আমার গুণ করতে হইতো, তাহলে গুণ করলে AD মাইনাস BC, আর এখানে যদি আপনি বিস্তার করেন তাহলে এরকম হবে BC মাইনাস AD। এটা কিন্তু সূত্রের মাইনাস, এটা আমি কোথাও বসেছি না, এটা হচ্ছে সূত্রের মাইনাস, এটা মনে রাখতে হবে। যাতে যখন এই বরাবর বিস্তার করবেন সেটা প্লাস হবে, এই বরাবর অর্থাৎ এই দিক যখন বিস্তার করবেন তখন সেটা মাইনাস হবে। আচ্ছা, তো দেখেন এটা এবং এটার মধ্যে চেঞ্জটা কি হচ্ছে, আমি যদি এটাকে সামনে আগে লিখি, অর্থাৎ মাইনাস AD আমি আগে লিখলাম আর এই প্লাস BC টা পরে লিখলাম, তারপর আমি এখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে দেখেন AD প্লাসে মাইনাসে মাইনাস BC। তার মানে দেখেন এটা এবং এটার আপনি একই মান পেয়েছেন, জাস্ট সামনে একটা কি চিহ্ন আছে বলেন তো, দেখেন এটা সমান বাট তার সামনে একটা মাইনাস আছে। তার মানে আমি 2 নাম্বার ধর্মটা বলতে পারি, আমি যদি কোনো একটা নির্ণায়কের সারি কলামের মধ্যে যদি আমি ইন্টারচেঞ্জ করি, অর্থাৎ 2 নং কলামকে 1 নং কলামে কনভার্ট করি, রূপান্তর করি, ইন্টারচেঞ্জ করি, তাহলে তাদের মানের পরিবর্তন ঘটবে। কি রকম পরিবর্তন ঘটবে, তাদের সামনে একটা মাইনাস আসবে। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ধর্ম। কি বললাম, এখানে খেয়াল করেন ছিল আমাদের 1 নাম্বার কলাম আর বিডিটা ছিল আমাদের 2 নাম্বার কলাম, এই বিডিটা ছিল আমাদের 2 নাম্বার কলামে। তো দেখেন আমি এই বিডি এটাকে 1 নাম্বার কলামে আনছি আর এসি যেটা ছিল সেটাকে আমরা 2 নাম্বার কলামে নিয়েছি, তো তাদের মানের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ মাইনাস আসবে। তারপর আমরা এটা আবার রিভাইজ করি। প্রথমে বলছিলাম কোন একটা নির্ণায়কের সারিকে যদি কলাম অথবা কলামকে যদি সারিতে আপনি কনভার্ট করেন তাহলে মানের কোনো পরিবর্তন ঘটবে না, কিন্তু দুইটা সারি বা দুইটা কলামের মধ্যে যদি আপনি তাদের অবস্থান পরিবর্তন ঘটান, ইন্টারচেঞ্জ করেন, তাহলে একটা মাইনাস আসবে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে আমরা আরেকটা 3 নম্বর ধর্মটা একটু কল্পনা করি, 3 নম্বর ধর্মটা চিন্তা করি। আপনি যদি কোন একটা নির্ণায়কের এরকম একটা চিন্তা করেন 1 2 3 4, এর একটা নির্ণয় কল্পনা, দুইটা একটা নির্ণয়। আচ্ছা, এখানে 4টা উপাদান আছে, তো 4টা উপাদান আপনি যদি কোন একটা নির্ণায়ককে কোন একটা স্কেলার সংখ্যা দ্বারা, কোন একটা নাম্বার দ্বারা আপনি যদি গুণ করতে চান, তাহলে শুধুমাত্র তার যে কোনো একটা উপাদানকে, যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামকে গুণ করলেই চলবে। এটা হচ্ছে নির্ণায়কের 3 নম্বর ধর্ম। ধরেন আপনি যদি এটা 2 দ্বারা গুণ করতে চান, তাহলে 2 দ্বারা আপনি এই দুটাকে গুণ করতে পারেন, এই দুটাকে গুণ করতে পারেন, এই দুটাকে গুণ করতে পারেন, অর্থাৎ যে কোনো সারি বরাবর, যে কোনো কলাম বরাবর আপনি গুণ করলেই হবে, এর বাইরে আর কিছু না। তার মানে আমি এখানে গুণ করতে পারি, দেখেন 2 দ্বারা গুণ করলে 2 কে 2, 2 দুগুণে 4, আর নিচের গুলা ঠিকই থাকবে, কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, তারপর আমরা বুঝতে পারলাম যে 3 নম্বর ধর্মটা ছিল আমাদের এরকম, যে যদি কোনো নির্ণায়ককে আপনি কোনো সংখ্যা দ্বারা গুণ করতে চান তাহলে শুধুমাত্র যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামকে গুণ করলেই হবে। এটা হচ্ছে তার 3 নম্বর ধর্ম। তাহলে 3 নম্বর ধর্মটা আমরা পাইলাম 1 2 3 4 ইজ ইকুয়াল টু হবে 2 4 3 4 এরকম। আচ্ছা,
এরপরে আসেন 4 নাম্বার ধর্ম। আচ্ছা একটু খেয়াল করেন, আমি এটা থেকে বুঝাই দিই। আমি যদি এখানে বিস্তার করি তাহলে 1 এর সাথে 4 গুণ করলে হবে 4 একে 4 মাইনাস সূত্রে মাইনাস 3 দুগুণে 6। তো বিয়োগ করলে কত হচ্ছে -2, বিয়োগ করলে হচ্ছে -2। আচ্ছা তো দেখেন এখন আমি যদি এটাকে 2 দ্বারা গুণ করতে চাই, আমি এখানে বললাম যে 2 দ্বারা যদি গুণ করতে চাই তাহলে দেখেন 2 দ্বারা যদি গুণ করি আমি এটাকে 1 2 3 4 আমি 2 দ্বারা যদি গুণ করি তাহলে 2 দ্বারা গুণ করলে কত হবে 2 কে 2 2 দুগুণে 4 3 4। তারপরে এটা আপনি একটু বিস্তার করেন 4 দুগুণে 8 3 4 12 বিয়োগ করলে -4। তাহলে খেয়াল করেন আপনি যখন এটা বিস্তার করেছিলেন, এটা বিস্তার দেখেন আমি জাস্ট কিন্তু এইটুকুর যদি বিস্তার করেন আপনি এই দেখেন আমি এখানে এইটুকুর বিস্তার করছি, এইটুকুর বিস্তার করলে আসছে -2। তো এখানে 2 দ্বারা গুণ করার পর আমি বিস্তার করতে আসছে কত -4। তাহলে আপনি এটার সাথে 2 দ্বারা গুণ করেন, এটার সাথে 2 দ্বারা গুণ করলে কত হবে -4 2 দুগুণে 4। তার মানে আমি 3 নাম্বার নিয়মটা বলতে পারি, আপনি যদি কোনো একটা নির্ণয়কের মধ্যে কোন একটা স্কেলার সংখ্যা দ্বারা গুণ করতে চান তাহলে শুধুমাত্র ওই নির্ণয়কে গুণ করলে হবে না, তার মানের সাথে ওই সংখ্যাটা গুণ করতে হবে। তার মানের সাথে কি করতে হবে? ওই সংখ্যাটা গুণ করতে হবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে 2 নম্বর নিয়ম এরকম বলতে পারি যে 1 2 3 4 is equal to -2 into 2, অর্থাৎ এটার সাথে আপনি 2 গুণ করছেন তাহলে তার মানের সাথে আপনাকে 2 গুণ করতে হবে। আপনারা আমাকে জানাবেন অবশ্যই যে আমার এই কথাগুলা বা আমি যেগুলো বুঝাচ্ছি আপনারা এগুলো স্পষ্ট বুঝতে পারছেন কিনা, বা আমার কথা বলতে কোনো সমস্যা হচ্ছে কিনা আপনাদের একটু বুঝাবেন, আমাকে একটু জানাবেন অবশ্যই, তাহলে আমি আর উৎসাহ পাবো। আর কেমন হচ্ছে বা আপনারা কেমন বুঝতে পারছেন সেগুলো অবশ্যই আমাকে জানাবেন, আপনারা জানালে আমি একটু উৎসাহ পাবো অবশ্যই। আচ্ছা 5 নম্বর ধর্মের মধ্যে যাই। 5 নম্বর ধর্মটা হচ্ছে এরকম, খেয়াল করেন কোন একটা নির্ণয়কের এরকম চিন্তা করলাম, কোন একটা নির্ণয়কের যদি আপনার 2টা কলাম অথবা 2টা সারি যদি একই হয়, 2টা কলাম অথবা 2টা সারি যদি আপনার একই হয় তাহলে 2টা কলাম অথবা যদি 2টা সারি একই হয় তাহলে কিন্তু তার মানটা হবে 0। 2টা কলাম অথবা 2টা সারি, 2টা কলাম অথবা 2টা সারি যদি আপনাদের কি হয় একই হয়ে যায়, আপনি খেয়াল করেন এই যে কলামটা আর এই কলামটা তাদের কিন্তু দেখেন দুটো কিন্তু একই, তো দুটো একই হলে তার মান কি হয়ে যাবে 0 হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আমি আরেকটু ব্যাখ্যা করি, আরেকটা ধর্ম দ্বারা বোঝাই। ধরেন এরকম আছে, কোথাও এরকম থাকলো, খেয়াল করেন এইখানে এই নির্ণয়কের বেলায় আপনি যদি কোথাও দেখেন যে কোন একটা কলামের দ্বিগুণ অথবা 3 গুণ বা কোথাও থেকে যদি আপনি কমন নেওয়া হয়, কোন একটা কমন নেওয়া হয়, যেমন আপনি যদি এখান থেকে 2 কমন নেন, আপনি যদি এখান থেকে 2 কমন নেন, আপনি যদি 2টা কমন নিয়ে নেন তাহলে দেখেন এখানে কত থাকতেছে 1 1 1, তাহলে কিন্তু দেখেন 2টা কলাম আমার কি হয়ে গেছে সেম হয়ে গেছে, 2টা কলাম কি হয়েছে সেম হয়ে গেছে। তো 2টা কলাম যখন সেম হয়ে যাবে তখন তার মান কত? তখন তার মান হচ্ছে আমরা বলছিলাম 0। তাহলে এইটুকুর মান যদি 0 হয় এর সাথে আপনি 2 গুণ করেন তাহলে সমান তো 0 হয়। তারপর আমরা বলতে পারি যে 2টা কলাম বা একটা কলাম এবং অন্যটা যদি এর কোনো দ্বিগুণ থাকে বা 3 গুণ বা কোনো একটা সংখ্যা কমন হইলে যদি এটা সমান হয়ে যায় তাহলে অবশ্যই আমরা সেটার সাথে সেটার মান হয়ে যাবে 0। আশা করি বুঝতে পারছেন। তারপরে আসেন, আচ্ছা এখানে আমি আরেকটু ব্যাখ্যা দিই, আপনাদের হয়তো অনেকের কনফিউশন থাকতে পারে যে স্যার কেমনে বা এটা কেমনে এরকম হইলো, তো সেই বিষয়ে আমি একটু আপনাদের ব্যাখ্যা দিতে চাই। তো দেখেন আমি সেই ব্যাখ্যাটা একটু দিতেছি। দেখেন আমরা যদি এইখানে 1 নং সারি বরাবর, মানে এই সারি বরাবর যদি আমি বিস্তারটা করি তাহলে দেখেন আমি বিস্তার কালকে শিখে দিয়েছিলাম বিস্তারটা কিভাবে করতে হয়। বিস্তারটা করতে হচ্ছে এরকম ভাবে করতে হবে। আপনি যখন 1 নং সারি বরাবর অর্থাৎ এই উপাদানের বিস্তার করবেন, 1 এর উপাদানের বিস্তার করবেন, তখন অবশ্যই আপনাদের 1 নং সারি এবং 1 নং কলাম বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে বাকি যা থাকে এর মধ্যে আপনি বিস্তার করবেন। তাহলে এখানে কি আছে বলেন 1 1 3 4 এরকম থাকে।
তারপরে 2 নম্বর উপাদান হচ্ছে আবার 1 এবং 1 এর আগে বুঝতে হবে এই উপাদানটার চিহ্ন আছে। আমরা জানি নির্ণায়কের প্রত্যেকটা উপাদানের চিহ্ন আছে, তো এই চিহ্নটা বসাতে হবে। এটার চিহ্নটা হচ্ছে মাইনাস, তাহলে আমরা এখানে মাইনাস বসালাম, তাহলে -1। আচ্ছা, তারপরে আমরা এই উপাদানের বিস্তার করব। তো খেয়াল করেন আমি বলছিলাম তার যে সারিতে অবস্থিত বা যে কলামে অবস্থিত, আপনার অবশ্যই সারি বা কলাম এটা আপনাকে বাদ দিতে হবে। আপনি যদি বাদ না দেন তাহলে হবে না, আপনাকে অবশ্যই বাদ দিতে হবে। তাহলে আমরা কি করব, এই যে এখানে যে তার সারিটা কলমটা, এটা কিন্তু তার কলাম এবং এটা হচ্ছে তার সারি, আমি যেটা বাদ দিলাম, তাহলে বাদ দিলে কিন্তু আমার দেখেন এটা থাকে, তাহলে 1 1 3 4 এরকম থাকে। তারপরে হচ্ছে দেখেন প্লাস এইটা 2, তাহলে এটা বাদ দিলেন, আমি এই সারি এই কলাম বাদ দিলাম, তাহলে আমার এই উপাদানগুলো থাকে কত 1 1 1 1। তাহলে খেয়াল করেন 1 ইনটু এই দুটো গুণ করেন 4 কে 4 -3 মাইনাস 4 কে 4 -3 প্লাস 2 ইনটু 1 -1, তাহলে এখানে হচ্ছে 1 ইনটু 1 -1 ইনটু 1 প্লাস 2 ইনটু 0। তো এখানে 1 -1 প্লাস 0 সমান সমান 0। তো দেখতে পাচ্ছেন আমরা বিস্তার করার পরে আলটিমেটলি মানটা কত আসছে, 0 আসছে। তাহলে আমরা নির্ণায়কের যদি দুইটা কলাম অথবা দুইটা সারি যদি একই হয় তাহলে তার মানটা অবশ্যই কি হবে, 0 হবে। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের নির্ণায়কের ধর্ম সংক্রান্ত আলোচনা। আমরা আবার একটু রিভাইজ করি যে আমরা কি কি পড়লাম, আমরা একটু রিভাইজ করি। রিভাইজটা হচ্ছে দেখেন আপনারা প্রথমে এখানে সাইডে লিখে রাখছিলাম। প্রথমটা বলছিলাম যে সারিকে যদি কলাম বানানো হয় তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। 2 নম্বর বলছিলাম সারি এবং কলামের মধ্যে যদি আপনি ইন্টারচেঞ্জ করেন, অর্থাৎ সারিকে কলাম এবং কলামকে 1 নম্বর কলামকে 2 নম্বর কলামের জায়গায় 2 নম্বর কলামকে যদি আপনি 1 নম্বর কলামের জায়গায় ইন্টারচেঞ্জ করেন তাহলে তাদের আগে শুধু একটা মাইনাস আসবে, আর সব ঠিক থাকবে। তারপরে বলছিলাম কোন সংখ্যার সাথে বা কোন একটা নির্ণায়কের সাথে যদি আপনি কোন একটা স্কেলার নাম্বার যোগ করেন, স্কেলার নাম্বার যোগ করলে তখন কি করতে হবে, তখন সম্পূর্ণটার সাথে, অর্থাৎ যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের সাথে গুণ করবেন, বাকিগুলোর সাথে গুণ করার দরকার নাই। যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের সাথে গুণ করলেই ইটস এনাফ। আচ্ছা, তারপরে বলছিলাম যে কোনো একটা নির্ণায়কের সাথে যদি আপনি একটা স্কেলার গুণ করতে চান, কোনো একটা সংখ্যা গুণ করতে চান, তাহলে অবশ্যই তার মানের সাথে ওই সংখ্যাটা গুণ করতে হবে। তারপরে বলছিলাম যে কোনো একটা নির্ণায়কের দুইটা, আপনি যদি তার কোনো একটা নির্ণায়কের যে কোনো দুইটা কলাম অথবা যে কোনো দুইটা একটা সারি যদি একই হয়ে যায় তাহলে তার মানটা কি আসবে, 0 হবে, যেটা আমরা এখানে দেখতে পেয়েছি। তারপর আরেকটা কথা বলছিলাম যে কোনো একটা নির্ণায়কের মধ্যে যদি আপনার দেখেন এইটার উপাদান সবটা এক থাকলো, বাট এখানে ধরেন 2 2, অর্থাৎ আপনি কমন নিলে যদি বুঝেন যে এই দুইটা সমান হয়ে যাবে বা দুইটা সারি বা দুইটা কলাম আপনার সমান হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন তো এটার মান কত হবে, 0 হবে। আরেকটা লাস্ট একটা উদাহরণ, আপনার লাস্ট একটা ধর্ম বুঝাই দিই, এটাই নির্ণায়কের লাস্ট ধর্ম। সেই ধর্মটা হচ্ছে এরকম, ধরেন এরকম আছে a plus b, b c plus d, e plus 2 3 4। নির্ণায়কটাকে আপনি দেখেন কোন একটা নির্ণায়কের মধ্যে কোন একটা কলামে বা কোন একটা সারিতে যদি দেখেন যে একাধিক পদ আছে, দেখেন এখানে দুইটা করে পদ আছে, একটা a একটা হচ্ছে b, এরকম থাকে, একটা আর একটা হচ্ছে b, অর্থাৎ দুইটা করে পদ আছে, তাহলে আপনি ওইটাকে ভেঙে ভেঙে সমষ্টি আকারেও লিখতে পারবেন। তো সমষ্টি আকারে কিভাবে লেখা যায়, দেখেন আমি এটা সমান লিখতে পারি a c e 1 3 5 2 4 6 প্লাস b d f 1 3 5 2 4 6, অর্থাৎ আমি এইভাবে লিখতে পারি। দেখেন আমি এই নির্ণায়কটাকে ভেঙে আমি এইভাবে দুইটা রাশির বা দুইটা নির্ণায়কের সমষ্টি আকারে লিখতে পারছি। কিভাবে, দেখেন এখানে প্রথম যে কলামটা ছিল, প্রথম কলামের মধ্যে আমরা কি করেছি, দেখেন তার এখানে দুইটা করে উপাদান ছিল বা দুইটা করে পদ ছিল। তো কি করেছি আমরা, সেখানে আমরা ভেঙে বাকিগুলো ঠিকই ছিল, অর্থাৎ 2 নম্বর কলাম 3 নম্বর কলাম এগুলো ঠিকই ছিল, আমরা জাস্ট খালি আগের গুলা চেঞ্জ করছি। অর্থাৎ এখানে এই উপাদানগুলো একটা নির্ণায়কের লিখছি আর এইখানে এই উপাদানগুলো এই 2 নম্বর নির্ণায়ক তৈরি করছি, তারপরে দুটো সমষ্টি হচ্ছে এটা সমান। তার মানে এটাকে ভেঙে দুইটা নির্ণায়কের সমষ্টি আকারে প্রকাশ করা যায়।
আচ্ছা, আরেকটা ধর্ম বলি। আরেকটা ধর্ম হচ্ছে আপনি যদি কোনো একটা নির্ণায়কের মধ্যে তাদের উপাদানগুলো, ধরেন 1 নম্বর কলাম, আমার এরকম একটা নির্ণায়ক আছে, দেখেন এটা হচ্ছে 1 নং কলাম, এটা হচ্ছে 1 নং কলাম, এটা হচ্ছে 2 নং কলাম, এটা হচ্ছে 3 নং কলাম। আচ্ছা, আপনি যদি এখন এরকম করেন যে আমি 1 নং এবং 2 নং, 1 নং থেকে 2 নং বিয়োগ করে আপনি 1 নং কলাম তৈরি করবেন, অর্থাৎ 1 নং কলাম থেকে 2 নং কলাম বিয়োগ দিয়ে আপনি 1 নং কলাম তৈরি করবেন, তাহলে কোনো সমস্যা নেই। আপনি নির্ণায়কের যে কোনো কাজ করতে পারেন, যে কোনো দুইটা কলাম বিয়োগ করে একটা বানাইতে পারেন। মানে এই যে দেখেন, আমি যদি এটা থেকে এটা বিয়োগ করে এখানে 1 নং কলাম লিখি, বাকি এটা লিখলাম, সমস্যা নাই। তাহলে আমরা কি করতে পারি, যে কোনো নির্ণায়কের মধ্যে যে কোনো দুইটা কলাম বিয়োগ করে যোগ করে আমরা যদি লিখি, তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। আশা করি বুঝতে পারছেন যে কোনো এই কলাম থেকে এই কলাম বিয়োগ করলেন, বা এই কলামের সাথে এই কলাম যোগ করলেন, যোগ করে আপনি 1 নং লিখলেন বা 2 নং লিখলেন, এতে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। এই ছিল আমাদের নির্ণায়কের যে ধর্ম সংক্রান্ত আলোচনা, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি।